This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বিকেল ৫টা শুরু করছি আজকের পাঁচ কথা মানে এখনো পর্যন্ত যা যা ঘটে গেছে তার মধ্যে থেকে ঝাড়াই বাছাই করে সেটা খবর আর তার চুলচেরা বিশ্লেষণ। শুরুতেই যে খবরে নজর রাখবো, এই মুহূর্তে এ রাজ্য কেন পার্শ্ববর্তী যে রাজ্য সেখানেও ভোটার তালিকা সংশোধন নিয়ে তুমুল আলোচনা চলছে। সেই সংশোধিত ভোটার তালিকায় নাম তুলতে গণ্য হবে না আধার, রেশন, ভোটার কার্ড। সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে জানিয়ে দিল জাতীয় নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের বিবেচনার বার্তা মানল না নির্বাচন কমিশন। গত 10ই জুলাই শুনানির সময় বিহারের এসআইআর প্রক্রিয়ার উপর স্থগিতাদেশ না দিলেও আধার, ভোটার, রেশন কার্ড, বৈধ পরিচয়পত্র গণ্য করার আবেদন কমিশনকে জানিয়েছিল শীর্ষ আদালত। সোমবার হলফনামা দিয়ে কমিশন জানিয়েছে, কোনো ব্যক্তি ভোটার হওয়ার জন্য তার নাগরিকত্ব বৈধ কিনা তা খতিয়ে দেখার সাংবিধানিক দায়বদ্ধতা রয়েছে নির্বাচন কমিশনের। আর একই সঙ্গে দাবি, কোনো ব্যক্তি ভোটার হতে না পারলে তার নাগরিকত্ব চলে যাবে এমনটা নয়। রেশন কার্ড প্রসঙ্গে কমিশনের যুক্তি, সারা দেশে অসংখ্য ভুয়ো রেশন কার্ড রয়েছে। ভোটার কার্ড শুধুমাত্র বর্তমান ভোটার তালিকায় যাদের নাম আছে তাদের পরিচয়ক, আর নতুন করে নাম তোলার ক্ষেত্রে ভোটার কার্ডের ভূমিকা নেই। দেশের মানুষকে নিয়ে ফাজলামি মারা হচ্ছে। বায়োমেট্রিক দিয়ে আধার কার্ড তৈরি হচ্ছে। আধার অথেন্টিকেশনের একমাত্র সোল এজেন্সি হচ্ছে ইউআইডিএআই, কেন্দ্রীয় সরকার। সেখানে আধার কার্ডকে আপনি প্রামাণ্য নথি হিসেবে মানবেন না, তাহলে আধার কার্ডটা ইন্ট্রোডিউস করিয়েছিলেন কেন? তাহলে আধার কার্ডের সঙ্গে সমস্ত কিছু লিঙ্কিং বাধ্যতামূলক করিয়েছিলেন কেন? আধার কার্ড না যখন লিঙ্ক করলে প্যান কার্ডের সাথে ব্যাংকের অ্যাকাউন্ট বন্ধ করে দিচ্ছে কেন মোদী সরকার? এই অসভ্য বর্বর একটা সরকার, এরা মানুষের ভোটাধিকার কেড়ে নিতে চায়। আজকে বলছি এই নথিগুলো জাল হতে পারে, তাহলে কোন ডকুমেন্ট অরিজিনাল থাকবে আর কোন ডকুমেন্টে জালি থাকবে? আসলে সরকারটাই জানি। গোটা দেশের মানুষের নাগরিকত্বকে প্রশ্নের মুখে ফেলে দিচ্ছে অপদার্থ নরেন্দ্র মোদী সরকার। সুপ্রিম কোর্ট স্পষ্ট করে দিয়েছিল, কিন্তু সুপ্রিম কোর্টের সেই মনোভাব কি বিবেচনা কি নির্দেশ, তাকে কার্যত খারিজ করার মনোভাবে নির্বাচন কমিশন চলছে। যদি নির্বাচন কমিশন সরকারি আনুকূল্যে নিজেকে তৈরি করতে চায়, সরকারি ব্যবস্থাপনার অংশীদার বলে মনে করে, তারা একটা দলীয় মনোভাবে চলার ঝোঁক এক্ষেত্রে স্পষ্ট। মহারাষ্ট্র নির্বাচনের সময় দেখা গেছে হিসেবের বাইরে ভোট। বিহারে একই রকমের প্রচেষ্টা হচ্ছে বলেই সাধারণভাবে ধারণা। এরপরে অন্যান্য রাজ্য, এবং সেক্ষেত্রে ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ড গুলো সব বাতিল। এটা কোনো কাজের কথা হচ্ছে বলে আমি মনে করি না। এসআইআর বিতর্কে উত্তাল বিহার বিধানসভা। অধিবেশন শুরুর পরই বিরোধীদের হৈ হট্টগোল, ওয়েলে নেমে স্লোগান। বিরোধী দলনেতা তেজস্বী যাদব এসআইআর নিয়ে বিশেষ বিতর্কের দাবি জানান। হট্টগোলের মধ্যে বিধায়করা সভার প্রতিবেদকের টেবিল উল্টে দেন। শুরু হয় ধাক্কাধাক্কি, আহত হন এক মার্শাল। আগামীকাল পর্যন্ত সভা মুলতবি হয়ে যায়। যে ছবি দেখাচ্ছি আপনাদের, বিহার বিধানসভার ছবি। এসআইআর বিতর্কে আজ উত্তাল বিহার বিধানসভা। অধিবেশন শুরুর পরই বিরোধীদের হৈ হট্টগোল, ওয়েলে নেমে স্লোগান। বিরোধী দলনেতা তেজস্বী যাদব এসআইআর নিয়ে বিশেষ বিতর্কেরও দাবি জানিয়েছেন। হৈ হট্টগোলের মধ্যেই বিধায়করা সভার প্রতিবেদকের টেবিল উল্টে দেন। শুরু হয় ধাক্কাধাক্কি, একজন মার্শাল আহতও হয়েছেন বলে খবর। এদিকে আর মাত্র একটা সপ্তাহ নির্বাচন রয়েছে বিহারে, এবং সে কারণেই এত গন্ডগোল, কারণ হদিশ নেই ৭৩ লক্ষ ভোটারের। এই খবরেও আমাদের নজর থাকবে। তবে এই মুহূর্তে আরও একবার চলে যাব, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন। 20 দিনের জন্য একটা হোল্ডিং ক্যাম্পে রেখে দেওয়া হচ্ছে, তাতে তারপরে যদি কালকে আপনাদের এই মিটিংয়ে দেখালাম, এটা ইল্লিগাল ডিটেনশন এবং অসম্মান আমাদের মাতৃভাষার প্রতি। এবং দিদি
যে কথা বলছিলাম। আর মাত্র এক সপ্তাহ, এই মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও কিন্তু সরব এই একই প্রসঙ্গে। তার কারণ হচ্ছে বিহারের পরে এই বাংলায় ভোট। আর এখন যেটা দেখা যাচ্ছে যে বিহারে হদিশ নেই 73 লক্ষ ভোটারের। এখনো পর্যন্ত 29,62,000 ভোটারের ফর্ম জমা পড়েনি। আর নির্দিষ্ট ঠিকানায় পাওয়া যাচ্ছে না 43,93,000 ভোটারকে। 73 লক্ষ ভোটারকে খুঁজতে বিহারের রাজনৈতিক দলের কোর্টেই বল ঠেলে দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। এই দুই তালিকা বিহারের 12টি বড় রাজনৈতিক দলের জেলা সভাপতি ও 1.5 লক্ষ বিএলএদের পাঠিয়ে এই ভোটারদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করতে বলা হয়েছে। কমিশন এদিন জানিয়েছে তাদের লক্ষ্য 1 আগস্ট প্রকাশিত হতে চলা খসড়া ভোটার তালিকায় যেন কোনো যোগ্য নাগরিক বাদ না পড়ে। বিহার জিততে গেলে মহারাষ্ট্র মডেল, দিল্লি মডেল কাজে লাগাতে হবে। বহু ভোটারকে যাতে ভোট না দিতে পারে, বিশেষ করে দলিত, গরিব, খেটে খাওয়া মানুষ ইত্যাদি। এবং সেই রকম একটা পরিকল্পনা করেই এরা এগোচ্ছে। অতি নিন্দনীয় এই নির্বাচন কমিশনের কাজ। শুধু নিন্দনীয় বললেও ভুল হয়, কম হয়। এদের কাজ হচ্ছে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। এরা আর নিরপেক্ষ নেই। বিহারে ভোটার তালিকা পরিমার্জন নিয়ে সংসদ চত্বরে বিক্ষোভ বিরোধীদের। নির্বাচন কমিশনের বিরুদ্ধে একাত্তা সব বিরোধী দল। সংসদ চত্বরে প্ল্যাকার্ড হাতে স্লোগান, নির্বাচন কমিশনকে হাতিয়ার করে ভোট চুরির চেষ্টা বিজেপির, অভিযোগ বিরোধীদের। ইলেকশনে যেভাবে ভোট চুরি করার ব্যবস্থা করছে, ভোট বন্দি করা যাকে বলে, তার প্রতিবাদ আছে। বাঙালিদের উপর অত্যাচার হচ্ছে, তার প্রতিবাদ আছে। সারা ভারতবর্ষ জুড়ে গণতন্ত্রকে নষ্ট করে দিয়েছে। সেই গণতন্ত্রকে যে নষ্ট করেছে তারই প্রতিবাদে। তাহলে নির্বাচন কমিশনকে জিজ্ঞেস করতে চাই, তাহলে 24 সালের ভোট কিভাবে হয়েছে? আধার কার্ড, রেশন কার্ড দিতে 24 সালে ভোট হয়েছে। 24 সালের ভোটটা তো অবৈধ হয়েছে তাহলে হিসাবে। তাহলে মোদী সরকার তো অবৈধ সরকার। যদি নির্বাচন কমিশনের কথা মানতে হয়, এটা তো অবৈধ সরকার চলছে। সংবিধানে প্রত্যেকের দায় এবং দায়িত্ব নির্দিষ্ট আছে। কে নাগরিক নয়, এটা দেখার দায়িত্ব ইলেকশন কমিশনের নয়। ইলেকশনের কমিশন কাজে হচ্ছে নির্ভুল ভোটার তালিকা প্রকাশ করা এবং সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনা করা এবং শান্তিপূর্ণভাবে যাতে মানুষ ভোট দেওয়ার তার ব্যবস্থা করা। সেখানে সে ব্যর্থ। সংবিধানে যে দায়িত্ব নির্দিষ্ট আছে সেটা মানতে হয়। সুপ্রিম কোর্টের আদেশ মান্য, সেটা তোমার বিরুদ্ধে গেলেও মানতে হয়। দরকার ইলেকশন কমিশনকে চলে যেতে হবে, কারণ সাংবিধানিক ব্যবস্থাকে তারা ভেঙে তছনছ করতে চাইছে। কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে বিজেপি ব্যবহার করছে নিজের স্বার্থে। भारत कोई धर्मशाला नहीं है। वही वोट देगा जो भारत का नागरिक है और अपने क्षेत्र में रहता है। तो ये देखने का काम वो कर रहे हैं। अगर किसी का नाम 1 बूथ से 10 बूथ में है, 2 जिलों में है, तो क्या वो देखने का काम नहीं है क्या चुनाव आयोग का? यही तो सवाल है। इसको लेकर विपक्ष परेशान क्यों है, हमें समझ में नहीं आ रहा है। दूसरी बात, ये जब ड्राफ्ट होगा तो आपको अपील करने का अधिकार है कलेक्टर के यहाँ। वो अगर नहीं सुनेंगे तो आप जाइए चुनाव आयोग में मुख्य निर्वाची अधिकारी के यहाँ, तो इतने अपील का फोरम है। तो ये पहले ही हाय तौबा क्यों मची हुई है? हाय तौबा इसीलिए मची हुई है कि बांग्लादेश और घुसपैठियों की बिना पर जो राजनीति करते हैं वो घबराए हुए हैं। উপরাষ্ট্রপতি পদ থেকে ধনখড়ের ইস্তফাপত্র গ্রহণ করলেন রাষ্ট্রপতি। সোশ্যাল মিডিয়ায় ধনখড়ের সুস্বাস্থ্য কামনা করে পোস্ট করেছেন প্রধানমন্ত্রীও। উপরাষ্ট্রপতি সহ নানা ভূমিকায় দেশ সেবা করার সুযোগ পেয়েছেন ধনখড়। তার সুস্বাস্থ্য কামনা করে লিখেছেন প্রধানমন্ত্রী। উপরাষ্ট্রপতি পদ থেকে ধনখড়ের ইস্তফাপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি। সোশ্যাল মিডিয়ায় ধনখড়ের সুস্বাস্থ্য কামনা করে পোস্ট প্রধানমন্ত্রীর। উপরাষ্ট্রপতি সহ নানা ভূমিকায় দেশ সেবা করার সুযোগ পেয়েছেন ধনখড়। তার সুস্বাস্থ্য কামনা করে লিখেছেন নরেন্দ্র মোদী।
অসুস্থতার কারণ দেখিয়েছেন। আর সেই কারণ দেখিয়েই ধনখড়ের হঠাৎ ইস্তফা ঘিরে জোর জল্পনা। বিচার ব্যবস্থার বিরুদ্ধে অতি সক্রিয়তাই কি ধনখড়ের ইস্তফার অন্যতম কারণ, নাকি আলোচনা না করে বিচারপতি বর্মার বিরুদ্ধে বিরোধীদের ইমপিচমেন্ট নোটিশ হঠাৎ মেনে নেওয়ার গোল বাঁধল? রাজধানীর অল ইন্ডিয়া জোর জল্পনা। কেন্দ্র চেয়েছিল বিচারপতি বর্মার বিরুদ্ধে সর্বসম্মতভাবে ইমপিচমেন্ট মোশন আনা হবে, কিন্তু ধনখড় হঠাৎ ঘোষণা করেন বিরোধী বেঞ্চের 50 জন সাংসদের সই করা ইমপিচমেন্ট মোশন পেয়েছেন। ট্রেজারি বেঞ্চের সঙ্গে আলোচনা না করেই বিরোধী পক্ষের মোশন গ্রহণ করায় চরম অস্বস্তিতে পড়ে সরকার পক্ষ। এরপরই উপরাষ্ট্রপতি পদ থেকে হঠাৎ ইস্তফা দেন ধনখড়। হঠাৎ কেন ইস্তফা জগদীপ ধনখড়ের? প্রশ্ন তুলে সংসদের 2 কক্ষে হট্টগোল বিরোধীদের। দফায় দফায় মুলতবি অধিবেশন। আরও একবার আপনাদেরকে জানাই, এই মুহূর্তে যে খবরের দিকে নজর ছিল আমাদের, হঠাৎ কেন ইস্তফা জগদীপ ধনখড়ের? প্রশ্ন তুলে সংসদের 2 কক্ষেই আজ হট্টগোল বিরোধীদের। দফায় দফায় মুলতবি অধিবেশন। सदन की कार्रवाई आज 12 बजे तक के लिए स्थगित की जाती है। चर्चा सदन में कर सके। ধনখড় সাহেব বিচারকদের ব্যাপারে বিচার ব্যবস্থার প্রতি তার যে ক্ষোভ প্রকাশ করছিল, নানা আছিলাই বিচার ব্যবস্থাকে তিনি কটাক্ষ করছিলেন, সেটা গণতন্ত্রপ্রেমী কোনো মানুষের কাছে তো কাম্য হতে পারে না। জানি না কি করে ধনখড় সাহেব এত বড় বড় কথা বলছিলেন, কারণ তিনি নিজে একটা আইনজ্ঞ। তার মুখে এই সমস্ত কথা শুনে আমারও বা আমাদের সকলের অবাক লাগে। কিন্তু আমার মনে হয় বিজেপি পার্টির নেতৃত্বের সঙ্গে ধনখড় সাহেবের কোনো মনোমালিন্য, যেটা ধনখড় সাহেব মানতে পারেননি বলে আমার মনে হয় তিনি রেজিগনেশন দিয়েছেন। मैं क्या कहूँ, स्वास्थ्य कारणों से उन्होंने दिया है। मुझे इस सरकार की कुछ चीज़ें जो बेहद परेशान करती हैं, और मैं अकेला नहीं हूँ। ओपेसिटी इनका हॉलमार्क हो गया है, गैर पारदर्शिता। कोई निर्णय क्यों होता है, क्यों कोई व्यक्ति बीच अपने कार्यकाल में इस्तीफा दे देते हैं, ये पूरी सरकार पर प्रश्न है। और मुझे पता नहीं अभी तक माननीय प्रधानमंत्री जी ने इस पर कोई अपनी प्रतिक्रिया दी है कि नहीं, ये भी चिंता का विषय है। জগদীপ ধনখড় সাহেব তিনি নিজেই হাউসে আরএসএসের পক্ষে খুব ওকালতি করেছেন। অর্থাৎ তিনি আরএসএস দ্বারা পরিচালিত এবং আরএসএসের পরামর্শ এটা করেছেন। এর পেছনে অন্য একটা রাজনৈতিক পরিকল্পনাটা অবশ্যই আছে। নিজেদের মধ্যে অনেক বিরোধ আছে, সেই বিরোধে কীভাবে ওরা পরস্পরের মধ্যে সমঝোতা করবে এই নিয়ে তো ভেতরের ব্যাপার। এখন আরএসএস বনাম বিজেপিরও একটা বিরোধিতা দেখা যাচ্ছে। কেন্দ্র সরকার প্রকৃতপক্ষে সর্বক্ষেত্রেই এখন ব্যর্থ। এই ব্যর্থতাকে ঢাকবার জন্য এই ধরনের অনেক বাহানা, অনেক নাটক। উপরাষ্ট্রপতি পদ থেকে ধনখড়ের হঠাৎ ইস্তফা ঘিরে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। কাল দুপুর 12:30টায় রাজ্যসভায় বিএ কমিটির বৈঠক করেছেন জগদীপ ধনখড়। বিএ কমিটির পরবর্তী বৈঠক হওয়ার কথা ছিল বিকেল 4:30, কিন্তু সেই বৈঠকে হাজির হননি রাজ্যসভা দলনেতা নাড্ডা এবং সংসদ বিষয়ক মন্ত্রী কিরণ রিজিজু। 2 সিনিয়র মন্ত্রী অনুপস্থিত থাকবেন সে কথা জানানো হয়নি জগদীপ ধনখড়কে। আর যে কারণে আজ ফের দুপুর 1টায় বিএ কমিটির বৈঠক ডেকেছিলেন জগদীপ ধনখড়, কিন্তু তারপর রাতে শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে তিনি ইস্তফা নিলেন হঠাৎ। প্রসঙ্গত আজই জয়পুরে যাওয়ার কথা ছিল উপরাষ্ট্রপতি ধনখড়ের। গতকাল দুপুর 1টা থেকে 4:30 পর্যন্ত কি ঘটেছিল, উঠছে প্রশ্ন। जो इस्तीफे की बात है, तो जो हम लोगों को जानकारी मिली है स्वास्थ्य को लेकर के, तो इसमें हम लोग क्या बोल सकते हैं, किसी का व्यक्तिगत फैसला है और स्वास्थ्य को लेकर के है, तो क्या राजनीति के मायने निकालें इसमें। कौन से पल आदमी बीमार होता है, सुबह क्या है शाम को क्या, नहीं लोग बोलते हैं, अभी तो बात कर रहे थे। तो ऐसा नहीं है, उनको डॉक्टर ने कहा कि भाई यू नीड टू रेस्ट, इफ समबडी वांट्स टू रेस्ट, उस पर भी राजनीति। किसी का शरीर गवाह नहीं कर रहा है, डॉक्टर ने कहा होगा, कोई रिपोर्ट आई होगी, कोई मेडिकल जांच हुई होगी, डॉक्टर ने कहा होगा जस्ट टेक केयर, यू नीड टू रेस्ट। सो समबडी इज रेस्टिंग, अब उस पर भी आप राजनीति कर रहे हैं, मतलब हद हो गई। राजनीति का लेवल दिन ब दिन नीचे गिरता जा रहा है। এই ব্যাপারটা ওনার ব্যক্তিগত কারণেই উনি দেখিয়েছেন, ওনার শারীরিক অসুস্থতার কারণ দেখিয়েছেন। ভেতরে কি আছে না আছে সেটা আমি বলতে পারবো না, তবে আমি একটু ওনার সঙ্গে কথা বলবো ওনার শারীরিক সুস্থতার ব্যাপারটা নিয়ে। যেহেতু দীর্ঘদিন আমাদের এখানে ছিলেন, ওনার সঙ্গে আমাদের পরিষদীয় রীতিনীতির ব্যাপারে আমাদের অনেক জায়গায়
মতের মিল না থাকলেও ব্যক্তিগত স্তরে আমাদের খুব ভালো সম্পর্ক ছিল। 20শে জুলাই ধর্মতলায় এসেও দেখা পাননি দলনেত্রী। মঞ্চের কাছে ঘেঁষতে দেওয়া হয়নি কেষ্টমণ্ডলকে। আর 21শে জুলাইয়ের সভাতেও দেখা যায়নি অনুব্রতকে। সভা শেষে অনুব্রতর ফেসবুক পোস্ট ঘিরে কিন্তু জল্পনা তুঙ্গে। কারণ কেষ্টমণ্ডল ফেসবুক পোস্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকেও বেশি ছবি পোস্ট করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ফেসবুকে মমতা বন্দ্যোপাধ্যায়ের 7টা ছবি আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের 9টা ছবি পোস্ট করেছেন অনুব্রত। আইসিকে কুকথা বলে ইতিমধ্যেই নেত্রীর বিরাগভাজন হয়েছেন বুঝেই কি এবার শিবির বদল কেষ্টমণ্ডলের? মমতার শিবির ছেড়ে অভিষেক শরণে যেতে চাইছেন অনুব্রত। বঙ্গ রাজনীতিতে কিন্তু জোর জল্পনা। এগুলো কোনো ইস্যুই নয়। অনুব্রত মণ্ডলও কালকে ছিল, সবাই ছিল, এটা নিয়ে কোনো ইস্যুই না এগুলো। আমি শুনেছি কেষ্টমণ্ডলকে নাকি ডায়াসে উঠতে দেয়নি পুলিশ। মমতা ব্যানার্জির এই যে ইউজ অ্যান্ড থ্রো, তাকে দিয়ে গরুর টাকা তোলালেন, বালির টাকা তোলালেন, পাথরের টাকা তোলালেন, সেই টাকা পয়সা নিয়ে পার্টি চালালেন, খেলেন, আর সে বেচারাকে আম খেয়ে চিবড়ে ফেলে দিলেন। এই মমতার রাজনীতি। বাকি টিএমসির নেতারা যারা টাকা পয়সা তুলে আনন্দে নাচছেন, তারা দেখুন ঘুটে পুড়ে গোবর হাসে, ঘুটে বলে তোরা একদিন আসে। তারাও ভেবে দেখুন তাদের ভবিষ্যৎ এরকম অপেক্ষা করছে। কাজের বেলায় কাজই, কাজ করলে কিষেনজি, সেটা সবার ক্ষেত্রে প্রযোজ্য এবং সেটা এক্ষেত্রে মমতা প্রমাণ করে দিচ্ছেন। এখনো যারা মমতাময় করে, সে মিডিয়া হতে পারে, সে বুদ্ধিজীবী হতে পারে, সাধারণ নেতা নীতি হতে পারে, চোরজচ্চর হতে পারে, পুলিশ হতে পারে, ব্যুরোক্র্যাটস হতে পারে, তাদেরটা বুঝতে হবে যে অন্যায় সমস্ত কাজ মমতাজি তাদেরকে দিয়ে করান, কিন্তু যখন ফেঁসে যায় তখন কেউ কারো নয় বোমা। খড়গপুরে ফের সক্রিয় দিলীপ ঘোষ, তৎপরতা বাড়ালেন হিরণও। ভোটের আগে কাজের খতিয়ান তুলে ধরতে চান জানালেন খড়গপুরের বিজেপি বিধায়ক। খড়গপুরের মানুষের সমস্যা জানতে সোশ্যাল মিডিয়ায় বার্তা হিরণের, দিলেন হোয়াটসঅ্যাপ নাম্বার। মানুষের সেবা করতে কে বারণ করেছে, পাল্টা প্রশ্ন দিলীপের। মানুষ চাইলে খড়গপুর থেকেই ভোটে লড়ার বার্তা দিলীপের। ভালো কথা, মানুষের সেবা করতে থেকে না বলবে। দল কি চায়, দল আমাকে যা বলেছে এটা আমি করেছি। আমি চাই না দলের কাছে কিছু, দল আমার কাছে কিছু চায় না, আমার দেওয়ার কিছু নেই। 2026-এ কি খড়গপুরে আপনি পাঠ করতে চান? এরকম তোমরা যদি বলো চেষ্টা করবো। খড়গপুরের মানুষ সুখ, সমৃদ্ধি এবং শান্তি পাক। আমি গত 4 বছর ধরে খড়গপুরের জন্য কি কি কাজ করেছি সেগুলো শীঘ্রই আপনাদের সবাইকে জানাবো। বিস্তারিতভাবে আপনারা সব জানতে পারবেন। এবং আমি একটি হোয়াটসঅ্যাপ নাম্বার আপনাদের সবাইকে দিয়েছি। শুধুমাত্র খড়গপুরের মানুষরা আপনারা মেসেজ করবেন এবং সেই মেসেজেতে আপনি আপনার নাম, কোন ওয়ার্ড এবং আপনার সমস্যা বা পরামর্শের কথা লিখে পাঠাবেন। আমি বা আমার টিম আমরা সর্বান্তভাবে চেষ্টা করব যে আপনার সমস্যার সমাধান করার এবং আপনার পরামর্শ নিয়ে আমরা খড়গপুরের আরও কি উন্নয়ন করতে পারি সেটাও আমরা চেষ্টা করব। কাড়াকাড়ি বিজেপির মধ্যে কে দিলীপ বাবু না হিরণ, কে কাড়াকাড়ি করবে এটা নিয়ে আমাদের খুব একটা মাথা ব্যথা নেই। আমরা একদম অত্যন্ত মাথা ঠান্ডা করে ভাবছি খড়গপুর সিটটা এবারে আমাদের জিততে হবে। আমরা এবারে জিতবো। 2টো টার্ম আমরা খড়গপুর জিততে পারিনি। মাঝখানে বাই ইলেকশন জিতেছিলাম, আবার খুব সামান্য ভোটে, গতবারে মাত্র 2500 ভোটে হেরেছি। অতএব এবারে খড়গপুরটা জেতার দোরগোড়াতে আছি আমরা। খড়গপুর জিতবো। এবং এটা তো দেখো দিলীপ ঘোষ কি বললেন সেই ব্যাপারেও আমাদের মাথা ঘামানো নেই, আর হিরণ কি বললেন। তবে আমি নিশ্চিত বিজেপি এবারে হারবে। শুধু খড়গপুর নয়, ওই 2টো জেলার 15টা সিটেই ওরা হারবে নিশ্চিত ভাবে।